নমস্কার। শুরু করছি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দত্তা। উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করছি। আজ তৃতীয় পর্ব। বড়দিনের ছুটির আর বিলম্ব নাই, সুতরাং জগদীশের বাড়ির প্রকাণ্ড হলঘরটা মন্দিরের জন্য এবং অপরাপর কক্ষগুলি কলিকাতার মান্য অতিথিদের নিমিত্ত সজ্জিত করা হইতেছে। স্বয়ং বিলাসবিহারী তাহার তত্ত্বাবধান করিতেছেন। সাধারণ নিমন্ত্রিতের সংখ্যাও অল্প নয়। যাহারা বিলাসেরই বন্ধু স্থির হইয়াছিল, তাহারা রাসবিহারীর বাটিতে এবং অবশিষ্ট বিজয়ের এখানে থাকিবেন। মহিলা যাহারা আসিবেন, তাহারাও এইখানেই আশ্রয় লইবেন। বন্দোবস্ত সেই রূপ হইয়াছিল। সেদিন সকাল বেলায় বিজয়া স্নান সারিয়া নিচে বসিবার ঘরে প্রবেশ করিতে গিয়া দেখিল, প্রাঙ্গণের একধারে দাঁড়াইয়া পরেশ এক হাতে মায়ের কোঁচড় হইতে মুড়ি লইয়া চিবাইতেছে, অপর হস্তে রজ্জুবদ্ধ একটা গরুর গলায় হাত বুলাইয়া অনির্বচনীয় তৃপ্তি লাভ করিতেছে। গরুটাও আরামে চোখ বুজিয়া গলা উঁচু করিয়া ছেলেটার সেবা গ্রহণ করিতেছে। এই দুটি বিজাতীয় জীবের সৌহৃদ্যের সহিত তাহার মনের পুঞ্জীভূত বেদনার কি যে সংযোগ ছিল বলা কঠিন। কিন্তু চাহিয়া চাহিয়া অজ্ঞাতসারে তাহার চক্ষু দুটি অশ্রুপ্লাবিত হইয়া গেল। এ বাটিতে এ ছেলেটি ছিল তাহার ভারী অনুগত। সে চোখ মুছিয়া তাহাকে কাছে ডাকিয়ে সস্নেহে কৌতুকের সহিত কহিল, হ্যাঁ রে পরেশ, তোর মা বুঝি তোকে এই কাপড় কিনে দিয়েছে? ছি, এ কি একটা আবার পার রে। পরেশ ঘাড় মাকাইয়া আর চোখে চাহিয়ে নিজের পাড়ের সঙ্গে বিজয়ের শাড়ির চমৎকার চওড়া পাড়টা মনে মনে মিলাইয়া দেখিয়ে অতিশয় ক্ষুব্ধ হইয়া উঠিল। তাহার ভাব বুঝিয়া বিজয় নিজের পাড়টা দেখাইয়া কহিল, এমনি না হলে কি তোকে মানায়? কি বলিস রে? পরেশ তৎক্ষণাৎ সাই দিয়ে বলিল, মা কিচ্ছু কিনতে জানে না যে। বিজয়া কহিল, আমি কিন্তু তোকে এমনি একখানা কাপড় কিনে দিতে পারি, যদি তুই। কিন্তু যদিতে পরেশের প্রয়োজন ছিল না। সে সলজ্জ হাস্যে মুখখানা আকর প্রসারিত করিয়া প্রশ্ন করিল, কখন দেবে? দিক, যদি তুই আমার একটা কথা শুনিস। কি কথা? বিজয় একটু চিন্তা করিয়া বলিল, কিন্তু তোর মা কি আর কেউ শুনলে তোকে পড়তে দেবে না? এ সম্বন্ধে কোনো প্রকার প্রতিবন্ধক গ্রাহ্য করিবার মতো মনের অবস্থা পরেশের নয়। সে ঘাড় নাড়িয়ে বলিল, মা জানবে কেমনে? তুমি বলো না, আমি এক্ষুনি শুনব। বিজয় জিজ্ঞাসা করিল, তুই দিঘড়া গাঁ চিনিস? পরেশ হাত তুলিয়ে বলিল, ওই তো হোথা। গুটি পোকা খুঁজতে কতদিন দিঘড়ে যাই? বিজয় প্রশ্ন করিল, ওখানে সবচেয়ে বড় কাদের বাড়ি তুই জানিস? পরেশ বলিল, বামুনদের গো। সেই যে 8 বছর রস খেয়ে তিনি ছাদ থেকে ঝাঁপিয়ে পড়েছিল। এই যেন হেথায় গোবিন্দের মুরকি বাতাসার দোকান, আর ওই হোথায় তেনাদের দালান। গোবিন্দ কি বলে জানো মাঠান? বলে, আধ পয়সায় আর 2.5 গন্ডা বাতাসা মিলবে না, এখন মোটে 2 গন্ডা। কিন্তু তুমি যদি একসঙ্গে গোটা পয়সায় আনতে দাও মাঠান, আমি তাহলে 5.5 গন্ডা নিয়ে আসতে পারি। বিজয়া কহিল, তুই 2 পয়সার বাতাসা কিনে আনতে পারবি? পরেশ কহিল, ইহাতে 1 পয়সার 5.5 গন্ডা গুনে নিয়ে বলবো, দোকানি এহাতে আরো 5.5 গন্ডা গুনে দাও। দিলে বলবো,
মাঠান বলে দেছে, দুটো ফাও না, তবে পয়সা দুটো হাতে দেব না। বিজয় হাসিয়া কহিল, হ্যাঁ, তবে পয়সা দিবি, আর অমনি দোকানিকে জিজ্ঞাসা করে নিবি, ওই যে বড় বাড়িতে নরেনবাবু থাকতো, সে কোথায় গেছে। বলবি যে বাড়িতে তিনি আছেন, সেটা আমাকে চিনিয়ে দিতে পারো দোকানি? কিরে, পারবি তো? পরেশ মাথা নাড়িতে নাড়িতে কহিল, কি, পয়সা দুটো দাও না তুমি, আমি ছুট্টে গিয়ে নিয়ে আসি। আমি যা জিজ্ঞাসা করতে বললুম। পরেশ কহিল, তাও। বাতাসে হাতে পেয়ে ভুলে যাবি না তো? পরেশ হাত বাড়াইয়া বলিল, তুই পয়সা আগে দাও না, আমি ছুটতে যাই। আর তোর মা যদি জিজ্ঞেস করে? পরেশ অত্যন্ত বুদ্ধিমানের মতো হাস্য করিয়া কহিল, সে আমি খুব বলতে পারবো? বাতাসের ঠোঙা এমনি করে কোঁচড়ে নুকিয়ে বলবো, মাঠান পাঠিয়েছেন, ওই হোথা বামুনদের নরেনবাবুর খবর জানতে গেছিলাম, তুমি দাও না শিগগির পয়সা। বিজয় হাসিয়ে ফেলিয়া কহিল, তুই কি বোকা ছেলে রে পরেশ, মায়ের কাছে কি মিছে কথা বলতে আছে? বাতাসা কিনতে গিয়েছি, জিজ্ঞেস করলে তাই বল, কিন্তু দোকানের কাছে সে খবরটা জেনে আসতে ভুলিস না যেন, নইলে কাপড় পাবি নে, তা বলে দিচ্ছি। আচ্ছা, বলিয়া পরেশ পয়সা লইয়া দ্রুত বেগে প্রস্থান করিলে বিজয়া শূন্য দৃষ্টিতে সেই দিকেই চাহিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। যে সংবাদ জানিবার কৌতূহলের মধ্যে বিন্দুমাত্র অস্বাভাবিকতা নাই, যাহা সে যে কোনো লোক পাঠাইয়া অনেকদিন পূর্বেই স্বচ্ছন্দে জানিতে পারিত, তাহাই যে কেন এখন তাহার কাছে এত বড় সংকোচের বিষয় হইয়া উঠিয়াছে, একবার তলাইয়া দেখিলে এই লুকোচুরির লজ্জায় আজ সে নিজেই মরিয়া যাইত। কিন্তু লজ্জাটা নাকি তাহার চিন্তার ধারার সহিত অজ্ঞাতসারে মিশিয়া একাকার হইয়া গিয়েছিল। তাই তাহাকে আলাদা করিয়া দেখিবার দৃষ্টি যে কোনো কালে তাহার চোখে ছিল, ইহাও আজ তাহার মনে পড়িল না। কয়েকখানা চিঠি লিখিবার ছিল, সময় কাটাইবার জন্য বিজয়ের টেবিলে গিয়া কাগজ কলম লইয়া বসিল, কিন্তু কথাগুলো এমনি এলোমেলো অসংবদ্ধ হইয়া মনে আসিতে লাগিল যে কয়েকটা চিঠির কাগজ ছিঁড়িয়া ফেলিয়া তাহাকে কলম রাখিয়া দিতে হইল। পরেশের দেখা নাই। মনের চাঞ্চল্য আর দমন করিতে না পারিয়া বিজয়ের ছাদে উঠিয়া তাহার পথ চাহিয়া দাঁড়াইয়া রহিল। বহুক্ষণে দেখা গেল সে হন হন করিয়া নদীর পথ ধরিয়া আসিতেছে। বিজয়া কম্পিত পদে শঙ্কিত বক্ষে নিচে নামিয়া বাহিরের ঘরে ঢুকিতেই ছেলেটা বাতাসার ঠোঙা কোচড়ে লুকাইয়া চোরের মতো পা টিপিয়ে কাছে আসিয়া সেগুলি মেলিয়ে ধরিয়া বলিল, 2 পয়সার 12 গন্ডা এনেছি মাঠান। বিজয় সভয়ে কহিল, আর দোকানে কি বললে? পরেশ ফিসফিস করিয়া বলিল, পয়সায় 6 গন্ডার কথা কাউকে বলতে মানা করে দেছে। বলে কি জানো মাঠান? বিজয়া বাধা দিয়ে কহিল, আর সেই বামুনদের নরেনবাবুর কথা? পরেশ কহিল, সে হোথা নেই, কোথায় চলে গেছে। গোবিন্দ বলে কি জানো মাঠান, 12 গন্ডায়। বিজয় অত্যন্ত বিরক্ত হইয়া রুক্ষস্বরে কহিল, নিয়ে যা তোর 12 গন্ডা বাতাসে আমার সম্মুখ থেকে, বলিয়া সরিয়ে জানালার গরাদ ধরিয়া বাহিরের দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল। এই অচিন্তনীয় রূঢ়তায় ছেলেটা এতটুকু হইয়া গেল। সে এত দ্রুত গিয়াছে এবং আসিয়াছে, 11 গন্ডার স্থানে কত কৌশলে 12 গন্ডা সওদা করিয়াছে, তবু মাঠানকে প্রসন্ন করিতে পারিল না মনে করিয়া তাহার ক্ষোভের সীমা রহিল না। সে ঠোঙা 2টা হাতে করিয়া মলিন মুখে কহিল, এর বেশি যে দেয় না মাঠান। বিজয়া ইহার জবাব দিল না,
কিন্তু এদিকে না চাহিয়াও সে ছেলেটার অবস্থা অনুভব করিতেছিল। তাই খানিক পরে সদয় কণ্ঠে কহিল, যা পরেশ, ওগুলো তুই খেয়ে গে যা। পরেশ সব হয়ে জিজ্ঞাসা করিল, সব? বিজয় মুখ না ফিরাইয়াই কহিল, সব, ওতে আমার কাজ নেই। পরেশ বুঝিল এর আগের কথা। কিছুক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া তাহার কাপড়ের কথাটা স্মরণ হইতেই আরও একটা কথা মনে পড়িয়া গেল। আস্তে আস্তে কহিল, ভট্টাচার্য মশাইয়ের কাছে জেনে আসবো মাঠান। কে ভট্টাচার্য মশাই? বলিয়া উৎসুক কণ্ঠে প্রশ্ন করিয়াই বিজয় মুখ ফিরাইয়া থামিয়া গেল। মুখের বাকি কথাটুকু তাহার মুখেই রহিয়া গেল, আর বাহির হইল না। বারান্দার উপর ঠিক সম্মুখেই অকস্মাৎ নরেন্দ্রকে দেখা গেল, এবং পরক্ষণেই সে ঘরে পা দিয়ে হাত তুলে বিজয়কে নমস্কার করিল। পরেশ বলিল, কোথায় গেছে নরেন্দ্রবাবু? বিজয়ের প্রতি নমস্কারেও সময় পাইল না। নিদারুণ লজ্জায় সমস্ত মুখ রক্তবর্ণ করিয়া ব্যস্ত সমস্ত হইয়া বলিয়া উঠিল, আচ্ছা যা যা, আর জিজ্ঞাসা করবার দরকার নেই। পরেশ বুঝিল এ ওর আগের কথা। ক্ষুণ্ণস্বরে কহিল, কানা ভট্টাচার্য মশাই তো তেনাদের পাশের বাড়িতেই থাকে মাঠান। গোবিন্দ দোকানি যে বললে। বিজয় শুষ্ক হাসিয়া কহিল, আসুন, বসুন। পরেশের প্রতি চাহিয়া বলিয়া উঠিল, তুই এখন যা না পরেশ। ভারী তো কথা, তার আবার সে আরেকদিন তখন জেনে আসিস না হয়। এখন যা, এখন যা, সে আরেকদিন তখন জেনে আসিস না হয়। পরেশ চলিয়া গেলে নরেন্দ্র জিজ্ঞাসা করিল, আপনি নরেনবাবুর খবর জানতে চান? তিনি কোথায় আছেন তাই? অস্বীকার করিতে পারিলেই বিজয়ে বাঁচিত, কিন্তু মিথ্যা বলিবার অভ্যাস তাহার ছিল না। সে কোনো মতে ভিতরের লজ্জা দমন করিয়া বলিল, হ্যাঁ, তা সে একদিন জানলেই হবে। নরেন্দ্র জিজ্ঞাসা করিল, কেন, কোনো দরকার আছে? প্রশ্ন তাহার কানের মধ্যে ঠিক বিদ্রুপের মতো শোনাইল। কহিল, দরকার ছাড়া কি কেউ কারোর খবর জানতে চায় না? কেউ কি করে না করে সে ছেড়ে দিন, কিন্তু তার সঙ্গে তো আপনার সমস্ত সম্বন্ধ চুকে গেছে। আবার কেন তার সন্ধান নিচ্ছেন? দেনারটা কি সব শোধ হয়নি? বিজয়ের মুখের উপর ক্লেশের চিহ্ন দেখা দিল, কিন্তু সে উত্তর দিল না। নরেন নিজেও তাহার ভিতরের উদ্বেগ সম্পূর্ণ গোপন করিতে পারিল না। পুনরায় কহিল, যদি আরো কিছু ঋণ বার হয়ে থাকে, তাহলেও আমি যতদূর জানি তার এমন কিছু আর নেই যা থেকে সেই বাকি ঋণটা পরিশোধ হতে পারবে। এখন আর তার খোঁজ করা। কে আপনাকে বললে আমি দেনার জন্যই তার অনুসন্ধান করছি? তাছাড়া আর যে কি হতে পারে আমি তো ভাবতে পারিনি। তিনিও আপনাকে চেনেন না, আপনিও তাকে চেনেন না। বিজয় বলিল, তিনিও আমাকে চেনেন, আমিও তাকে চিনি। নরেন হাসিল, কহিল, তিনি আপনাকে চেনেন এ কথা সত্যি, কিন্তু আপনি তাকে চেনেন না। ধরুন আমি যদি বলি আমার নাম নরেন, তাহলেও তো আপনি। বিজয় ঘাড় নাড়িয়া কহিল, তাহলেও আমি বিশ্বাস করি এবং বলি। এই সত্যি কথাটা অনেকদিন পূর্বেই আপনার মুখ থেকে বার হওয়া উচিত ছিল। ফোঁ দিয়ে আলো নিবাইলে ঘরের চেহারা যেমন বদল হয়, বিজয়ার প্রত্যুত্তরে চক্ষুর নিমেষে নরেনের মুখ তেমনি মলিন হইয়া গেল। বিজয়া তাহা লক্ষ্য করিয়ে পুনশ্চ কহিল, অন্য পরিচয়ে নিজের আলোচনা শোনা আর লুকিয়ে আড়ি পেতে শোনা দুটোই কি সমান বলে আপনার মনে হয় না? আমার তো হয়।
তবে কি না আমরা ব্রাহ্ম, এই যা বলে। নরেনের মলিন মুখ এইবার লজ্জায় কালো হইয়া উঠিল। একটুখানি মৌন থাকিয়ে বলিল, আপনার সঙ্গে অনেক রকম আলোচনার মধ্যে নিজের আলোচনাটাও ছিল বটে, কিন্তু তাতে মন্দ অভিপ্রায় কিছুই ছিল না। শেষ দিনটাই পরিচয় দেব মনেও করেছিলাম, কিন্তু হয়ে উঠল না। এতে আপনার কোনো ক্ষতি হয়েছে কি? এ প্রশ্ন গোড়াতেই করিয়া বসিলে এ পক্ষেও উত্তর দেওয়া নিশ্চয়ই শক্ত হইত, কিন্তু যে আলোচনা একবার শুরু হইয়া গেছে, নিজের চোখে সে অনেক কঠিন স্থান আপনি ডিঙাইয়া যায়। তাই সহজেই বিজয়া জবাব দিতে পারিল, কহিল, ক্ষতি একজনের তো কত রকমেরই হতে পারে, আর যদি হয়েও থাকে সে তো হয়েই গেছে। আপনি তো এখন তার উপায় করতে পারবেন না। সে যাক, আপনার নিজের সম্বন্ধে কোনো কথা জানতে চাইলে কি রাগ করব? না না, বলি তৎক্ষণাৎ প্রশান্ত নির্মল হাস্যে তাহার সমস্ত মুখ উজ্জ্বল হইয়া উঠিল। এতদিন এত কথাবার্তাতেও এই লোকটির যে পরিচয় বিজয়া পায় নাই, এক মুহূর্তের হাসিটুকু তাহাকে সেই খবর দিয়া গেল। তাহার মনে হইল ইহার সমস্ত অন্তর বাহির একেবারে যেন স্ফটিকের মতো স্বচ্ছ। যে লোক সর্বস্ব গ্রহণ করিয়াছে, তাহার কাছেও ইহার না নাই বটে। এবং ঠিক এই জন্যে বোধ করি সে তাহার মুখের পানে চোখ তুলিয়া আর প্রশ্ন করিতে পারিল না। ঘাড় হেঁট করিয়া জিজ্ঞাসা করিল, আপনি এখন আছেন কোথায়? নরেন বলিল, আমার দূর সম্পর্কের এক পিসি এখনো বেঁচে আছেন, তার বাড়িতেই আছি। আপনার সম্বন্ধে যে সামাজিক গোলযোগ আছে, তা কি সে গ্রামের লোকেরা জানে না? জানে বই কি। তবে? নরেন্দ্র একটুখানি ভাবিয়া বলিল, যে ঘরটায় আছি সেটাকে ঠিক বাড়ির মধ্যে বলা যায় না। আর আমার অবস্থা শুনেও বোধ করি তার ছেলেরা আপত্তি করে না, সামান্য কিছুদিনের জন্যে। তবে বেশি দিন থেকে তাদের বিব্রত করা চলবে না, সে ঠিক। বলিয়া সে একটুখানি থামিল, কহিল, আচ্ছা সত্যি কথা বলুন তো, কেন এসব খোঁজ নিচ্ছিলেন? বাবার আরও কিছু দেনা বেরিয়েছে, এই না? উত্তর দিবার জন্যেই বোধ করি বিজয়া তাহার মুখপানে চাহিল, কিন্তু সহসা হাঁ না কোনো কথাই তাহার গলা দিয়ে বাহির হইল না। নরেন্দ্র কহিল, পিতৃঋণ কেনা শোধ দিতে চায়, কিন্তু সত্যি বলছি আপনাকে, স্বনামে বেনামে এমন কিছু আমার নেই যা বেচে দিতে পারি। শুধু মাইক্রোস্কোপটা আছে, তাও বেচে তবে বিদেশে যাওয়ার খরচটা জোগাড় করতে হবে। পিসিমার অবস্থাও খারাপ, এমনকি সেখানে খাওয়া দাওয়া পর্যন্ত। বলি সে হঠাৎ থামিয়া গেল। বিজয়ের চোখে জল আসিয়া পড়িল, সে ঘাড় ফিরাইল। নরেন্দ্র বলিল, তবে যদি এই দয়াটা করেন, তাহলে বাবার দেনাটা আমি নিজের নামে লিখে নিতে পারি। ভবিষ্যতে শোধ দিতে প্রাণপণে চেষ্টা করব। আপনি রাসবিহারী বাবুকে একটু বললেই আর তিনি এ নিয়ে এখন পিড়াপিড়ি করবেন না। পরেশ আসিয়া দ্বারের বাহির হইতে কহিল, মাঠান, মা বলছে বেলা যে অনেক গেল, ঠাকুরমশাইকে ভাত দিতে বলবে। সম্মুখের ঘড়িটার প্রতি চাহিয়া নরেন্দ্র চকিত হইয়া উঠিয়া দাঁড়াইল। লজ্জিত হইয়া বলিল, ইস, 12টা বাজে, আপনার ভারী কষ্ট হল। বিজয়া চোখের জল সামলাইয়া লইয়াছিল, কহিল, আপনি কি জন্যে এসেছিলেন সে তো বললেন না। নরেন্দ্র তাড়াতাড়ি বলিল, সে থাক। বলিয়া প্রস্থানের উপক্রম করিতে বিজয় জিজ্ঞাসা করিল,
আপনার পিসিমার বাড়ি এখান থেকে কত দূর? এখন সেখানেই তো যেতে হবে। নরেন্দ্র কহিল, হ্যাঁ, দূর একটু বই কি, প্রায় ক্রোশ দূর। বিজয়া অবাক হইয়া বলিল, এই রোদের মধ্যে এখন 2 ক্রোশ হাঁটবেন? যেতেই তো 3টে বেজে যাবে। তা হোক, নমস্কার বলিয়া নরেন পা বাড়াইতেই বিজয়া দ্রুতপদে কবাটের সম্মুখে এসে দাঁড়াইল। কহিল, আমার একটা অনুরোধ আপনাকে আজ রাখতেই হবে। এত বেলায় না খেয়ে আপনি কিছুতেই যেতে পারবেন না। নরেন্দ্র অতিশয় বিস্মিত হইয়া বলিল, খেয়ে যাব? এখানে? কেন, তাতে কি আপনারও জাত যাবে নাকি? প্রত্যুত্তরে পুনরায় তেমনি প্রশান্ত হাসিতে তাহার মুখ উদ্ভাসিত হইয়া উঠিল। কহিল, না, সে ভয় আমার দুনিয়ায় আর নেই। তাছাড়া ভগবান আমার প্রতি আজ ভারী প্রসন্ন, নইলে এত বেলায় সেখানে যে কি জুটত সে তো আমি জানি। তবে একটু বসুন, আমি আসছি বলিয়া বিজয়া তাহার প্রতি না চাহিয়ে ঘর ছাড়িয়ে চলিয়া গেল। খাওয়া প্রায় শেষ হইয়া আসিলে নরেন্দ্র পুনরায় সেই কথাই বলিল। কহিল, এত বেলা পর্যন্ত উপোস করে আমাকে সম্মুখে বসিয়ে খাওয়াবার কোনো দরকার ছিল না। অন্য দেশে এ প্রথা নেই। বিজয়া হাসি মুখে জবাব দিল, বাবা বলতেন, সে দেশের ভারী দুর্ভাগ্য যে দেশের মেয়েরা অভুক্ত থেকে পুরুষদের খাওয়াতে পায় না, সঙ্গে বসে খেতে হয়। আমিও ঠিক তাই বলি। নরেন্দ্র কহিল, কেন তা বলেন? অন্য দেশের কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু আমাদের দেশেও তো অনেকের বাড়িতে খেয়েছি, তাদের মধ্যেও এ প্রথা চলে দেখেছি। বিজয়া কহিল, বিলিতি প্রথা যারা শিখেছেন তাদের বাড়িতে হয়তো চলে, কিন্তু সকলের নয়। আপনি নিজে সে দেশে অনেক দিন ছিলেন বলেই আপনার ভুল হচ্ছে। নইলে পুরুষদের সামনে বার হই, দরকার হলে কথা কই বলেই আমরা সবাই মেম সাহেবও নই, তাদের চালচলনেও চলি নে। নরেন্দ্র কহিল, না চললেও চলা তো উচিত। যাদের যেটা ভালো তাদের কাছে সেটা তো নেওয়া চাই। বিজয়া বলিল, কোনটা ভালো? একসঙ্গে বসে খাওয়া? বলিয়েই একটুখানি হাসিয়া কহিল, আপনি কি জানবেন মেয়েদের কতখানি জোরেই খাওয়ানোর মধ্যে থাকে? আমি তো বরং আমাদের অনেক অধিকার ছাড়তে রাজি আছি, কিন্তু এটি নয়। ও কি, সমস্ত দুধই যে পড়ে রইল? না না, মাথা নাড়লে হবে না। কখনোই আপনার পেট ভরেনি, তা বলে দিচ্ছি। নরেন হাসিয়া বলিল, আমার নিজের পেট ভরেছে কিনা সেও আপনি বলে দেবেন? এ তো বড় অদ্ভুত কথা। বলিয়া উঠিয়া দাঁড়াইল। কথাটা শুনিয়ে বিজয়া নিজেও একটু হাসিল বটে, কিন্তু তাহার মুখের ভাব দেখিয়ে বুঝিতে বাকি রহিল না যে সে ওইটুকু দুধ না খাওয়ার জন্য ক্ষুব্ধ হইয়াছে। বেলা পড়িলে বিদায় লইতে গিয়া নরেন্দ্র হঠাৎ বলিয়া উঠিল, একটা বিষয়ে আজ আমি ভারী আশ্চর্য হয়ে গেছি। আমাকে রোদের মধ্যে আপনি যেতে দিলেন না, না খাইয়ে ছেড়ে দিলেন না, একটু কম খাওয়া দেখে ক্ষুণ্ণ হলেন। এসব কেমন করে সম্ভব? শুনে আপনি দুঃখিত হবেন না। আমি শ্লেষ বা বিদ্রূপ করার অভিপ্রায়ে কথা বলছি না, কিন্তু আমি তখন থেকে কেবল ভাবছি এরকম কেমন করে সম্ভব হয়। বিজয়া কোনো উপায়ে এই আলোচনার হাত হইতে নিস্তার পাইবার জন্য তাড়াতাড়ি বাধা দিয়ে বলিল, সব বাড়িতেই এরকম হয়ে থাকে। সে থাক, আপনি আর কতদিনের মধ্যে বিদেশ যাবার ইচ্ছা করেন?
নরেন্দ্র অন্যমনস্কভাবে কহিল, পরশু। কিন্তু আমি তো আপনার একেবারেই পর। আমার দুঃখ কষ্টতে সত্যই তো আপনার কিছু যায় আসে না। তবু আপনার আচরণ দেখে বাইরের কারোর বলবার জো নেই যে আমি আপনার লোক নই। পাছে কম খাই বা খাওয়ার সামান্য ত্রুটি হয়, এই ভয়ে নিজে না খেয়ে সম্মুখে বসে রইলেন। আমার বোন নেই, মাও ছেলেবেলায় মারা গেছেন। তারা বেঁচে থাকলে এমনি ব্যাকুল হতেন কিনা আমি ঠিক জানি নে। কিন্তু আপনার যত্ন করা দেখে ভারী আশ্চর্য হয়ে গেছি। অথচ এ কিছু আর যথার্থই সত্যি হতে পারে না, সে আমিও জানি, আপনিও জানেন। বরঞ্চ একে সত্যি বললেই আপনাকে ব্যঙ্গ করা হবে, অথচ মিথ্যা বলে ভাবতেও যেন ইচ্ছে করে না। বিজয় জানালার বাহিরে চাহিয়েছিল, সেই দিকে দৃষ্টি রাখিয়া কহিল, ভদ্রতা বলে একটা জিনিস আছে, সে কি আপনি আর কোথাও দেখেননি? ভদ্রতা? তাই হবে বোধহয় বলি হঠাৎ তাহার একটা নিঃশ্বাস পড়িল। তারপরে হাত তুলিয়া আবার একবার নমস্কার করিয়া কহিল, যেমন করে হোক বাবার ঋণটা যে সমস্ত শোধ হয়েছে, এই আমার ভারী তৃপ্তি। আপনার মন্দিরের দিন দিন শ্রীবৃদ্ধি হোক। আজকের দিনটা আমার চিরকাল মনে থাকবে। আমি চললুম। বলিয়া সে যখন ঘরের বাহিরে আসিয়া পড়িল, তখন ভিতর হইতে অস্ফুট আহ্বান আসিল, একটু দাঁড়ান। নরেন্দ্র ফিরিয়া দাঁড়াইতে বিজয় মৃদুকণ্ঠে জিজ্ঞেস করিল, আপনার মাইক্রোস্কোপটার দাম কত? নরেন্দ্র কহিল, কিনতে আমার 500 টাকার বেশি লেগেছিল, এখন 250 টাকা। 200 টাকা পেলেও আমি দিই। কেউ নিতে পারে আপনি জানেন, একেবারে নতুন আছে বললেও চয়। তাহার বিক্রি করিবার আগ্রহ দেখিয়া মনে মনে অত্যন্ত ব্যথিত হইয়া বিজয়ে জিজ্ঞাসা করিল, এত কমে দেবেন? আপনার কি তার সব কাজ শেষ হয়ে গেছে? নরেন্দ্র নিঃশ্বাস ফেলিয়া বলিল, কাজ কিছুই হয়নি। এই নিঃশ্বাসটুকু বিজয়ের লক্ষ্য এড়াইল না। সে ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, আমার নিজেরই একটা অনেক দিন থেকে কেনবার স্বাদ আছে, কিন্তু হয়ে ওঠেনি। কাল একবার দেখাতে পারেন? পারি। আমি সমস্ত আপনাকে দেখিয়ে দিয়ে যাব। একটু চিন্তা করিয়া পুনরায় কহিল, যাচাই করবার সময় নেই বটে, কিন্তু আমি নিশ্চয়ই বলছি, নিলে আপনি ঠকবেন না। আবার একটু মৌন থাকিয়া বলিল, টাকার বদলে দাম হয় না, এই এমনি জিনিস। আমার আর কোনো উপায় যে নেই, নইলে আচ্ছা, কাল দুপুরবেলায় আমি নিয়ে আসব। সে চলিয়া গেলে যতক্ষণ দেখা গেল বিজয়া অপলক চক্ষে চাহিয়া রহিল। তারপরে ফিরিয়া আসিয়া সম্মুখের চৌকিটার উপর বসিয়া পড়িল। কখনো বা তাহার মনে হইতে লাগিল, যতদূর দৃষ্টি যায় সব যেন খালি হইয়া গেছে, কিছুতেই যেন কোনো দিন তাহার প্রয়োজন ছিল না, কিছুই যেন তাহার মরণকাল পর্যন্ত কোনো কাজেই লাগিবে না। অথচ সেজন্য ক্ষোভ বা দুঃখ কিছুই মনের মধ্যে নাই। এমনি শূন্য দৃষ্টিতে বাহিরের গাছপালার পানে চাহিয়া মূর্তির মতো স্তব্ধভাবে বসিয়া কি করিয়া যে সময় কাটিতেছিল তাহার খেয়াল ছিল না। কখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গেছে, কখন চাকরে আলো দিয়া গেছে, সে টেরও পায় নাই। তাহার চৈতন্য ফিরিয়া আসিল তাহার নিজের চোখের জলে। তাড়াতাড়ি মুছিয়া ফেলি হাত দিয়ে দেখিল, কখন ফোঁটা ফোঁটা করিয়া অজ্ঞাতসারে পড়িয়া বুকের কাপড় পর্যন্ত ভিজিয়া গেছে। ছি ছি, চাকর বাকর আসিয়াছে, গেছে,
হয়তো তাহারা লক্ষ্য করিয়াছে, হয়তো তাহারা কি মনেও করিয়াছে। লজ্জায় আজ সে প্রয়োজনেও কাহাকেও কাছে ডাকিতে পারিল না। রাত্রিতে বিছানায় শুইয়া জানালা খুলিয়া দিয়া তেমনি বাহিরের অন্ধকারে চাহিয়া রহিল। অমনি বস্তু বর্ণহীন শূন্য অন্ধকারের মতো নিজের সমস্ত ভবিষ্যৎটা তাহার চোখে ভাসিতে লাগিল। তাহার পরে কখন ঘুমাইয়া পড়িয়াছিল তাহার মনে নাই, কিন্তু ঘুম যখন ভাঙিল তখন প্রভাতের স্নিগ্ধ আলোকে ঘর ভরিয়া গেছে। প্রথমেই মনে পড়িল তাহাকে, যাহার সহিত 5-6 দিনের বেশি কথা পর্যন্ত বলে নাই। আর মনে পড়িল যে অজ্ঞাত বেদনা তাহার ঘুমের মধ্যে সঞ্চরণ করিয়া ফিরিতেছিল, তাহারই সহিত কেমন করিয়া যেন সেই লোকটির ঘনিষ্ঠ সংযোগ আছে। বেলা বাড়িতে লাগিল, কিন্তু যখনই মনে পড়ে সমস্ত কাজকর্মের মধ্যে কোথায় তাহার একটি চোখ এবং একটি কান আজ সারা দিন পড়িয়া আছে, তখন নিজের কাছেই তাহার ভারী লজ্জা বোধ হয়। কিন্তু এ যে কিছুই নয়, এ যে শুধু সেই যন্ত্রণা দেখিবার কৌতূহল। একবার সেটা দেখা হইয়া গেলে সমস্ত আগ্রহের নিবৃত্তি হইবে। আজ না হয় তো কাল হইবে। এমন করিয়াও আপনাকে আপনি অনেকবার বুঝাইল, কিন্তু কোনো কাজেই লাগিল না। বরঞ্চ বেলার সঙ্গে সঙ্গে উৎকণ্ঠা যেন রহিয়া রহিয়া আশঙ্কায় আত্মপ্রকাশ করিতে লাগিল। পৌষের মধ্যাহ্ন সূর্য ক্রমশ একপাশে হেলিয়া পড়িল। আলোকের চেহারায় দিনান্তের সূচনা দেখিয়া বিজয়ের বুক দমিয়া গেল। কাল যে লোক চিরদিনের মতো দেশ ছাড়িয়া চলিয়া যাইতেছে, আজ সে যদি এত দূরে আসিতে এতখানি সময় নষ্ট করিতে না পারে, তাহাতে আশ্চর্য হইবার কি আছে? তাহার শেষ সম্বলটুকু যদি অপর কাহাকেও বেশি দামে বিক্রয় করিয়া চলিয়া গিয়া থাকে, তাহাকেই বা কি দোষ দিবে কে? তাহাদের শেষ কথাবার্তাগুলি সে বারবার তোলপাড় করিয়া নিরতিশয় অনুশোচনার সহিত মনে করিতে লাগিল যে মনের মধ্যে তাহার যাহাই থাক, মুখে সে এ সম্বন্ধে আগ্রহাতিশয্য একেবারেই প্রকাশ করে নাই। ইহাকে অনিচ্ছা কল্পনা করিয়া সে যদি শেষ পর্যন্ত পিছাইয়া গিয়া থাকে, তো দর্পিতার উচিত শাস্তিই হইয়াছে বলিয়া হৃদয়ের ভিতর হইতে যে কঠিন তিরস্কার বারংবার ধ্বনিত হইয়া উঠিতে লাগিল, তাহার জবাব সে কোনো দিকে চাহিয়াই খুঁজিয়া পাইল না। কিন্তু পরেশকে কিংবা আর কাহাকেও কোনো ছলে তাহার কাছে পাঠানো যায় কিনা, পাঠাইলেও তাহারা খুঁজিয়া পাইবে কিনা, তিনি আসিতে স্বীকার করিবেন কিনা, এমনি তর্ক বিতর্ক করিয়া ছটপট করিয়া ঘড়ির পানে চাহিয়া ঘর বাহির করিয়া যখন কোনো মতেই তাহার সময় কাটিতেছিল না, এমনি সময়ে পরেশ ঘরে ঢুকিয়া সংবাদ দিল, মাঠান নিচে এসো, বাবু এসেছে। বিজয়ের মুখ পাংশু হইয়া গেল। কে বাবু রে? পরেশ কহিল, কাল যে এসেছিল, তেনার হাতে মস্ত একটা চামড়ার বাক্স রয়েছে মাঠান। আচ্ছা, তুই বাবুকে বসতে বলগে, আমি যাচ্ছি। মিনিট 2-3 পরে বিজয়া ঘরে ঢুকিয়ে নমস্কার করিল। আজ তাহার পরনের কাপড়ে মাথার ঈষৎ রুক্ষ এলো চুলে এমন একটা বিশেষত্ব পারিপাট্য ছিল, যাহা কাহারও দৃষ্টি এড়াইবার কথা নহে। গতকল্যের সঙ্গে আজকের এই প্রভেদটায় ক্ষণকালের জন্য নরেনের মুখ দিয়ে কথা বাহির হইল না। তাহার বিস্মিত দৃষ্টি অনুসরণ করিয়া বিজয়ের নিজের দৃষ্টি যখন নিজের প্রতি ফিরিয়া আসিল, তখন লজ্জায় শরমে সে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে গেল। মাইক্রোস্কোপের ব্যাগটা এতক্ষণ তাহার হাতেই ছিল। সেটা টেবিলের উপর রাখিয়া দিয়ে সে ধীরে ধীরে কহিল,
নমস্কার। আমি বিলেতে থাকতে ছবি আঁকতে শিখেছিলাম। আপনাকে তো আমি আরও কয়েকবার দেখেছি, কিন্তু আজ আপনি ঘরে ঢুকতেই আমার চোখ খুলে গেল। আমি নিশ্চয়ই বলতে পারি যে ছবি আঁকতে জানে তারই আপনাকে দেখে আজ লোভ হবে। কি সুন্দর! বিজয়া মনে মনে বুঝিল ইহা সৌন্দর্যের পদমূলে অকপট ভক্তের স্বার্থ গন্ধহীন নিষ্কলুষ স্তোত্র অজ্ঞাতসারে উচ্ছ্বসিত হইয়াছে, এবং এ কথা একমাত্র ইহার মুখ দিয়েই বাহির হইতে পারে। কিন্তু তথাপি নিজের আরক্ত মুখখানা যে সে কোথায় লুকাইবে, এই দেহটাকে তাহার সমস্ত সাজসজ্জার সহিত যে কি করিয়া বিলুপ্ত করিবে তাহা ভাবিয়া পাইল না। কিন্তু মুহূর্তকাল পরেই আপনাকে সংবরণ করিয়া লইয়া মুখ তুলিয়া গম্ভীর স্বরে কহিল, আমাকে এরকম অপ্রতিভ করা কি আপনার উচিত? তাছাড়া একটি জিনিস কিনব বলেই ডেকে পাঠিয়েছিলাম, ছবি আঁকার জন্যে তো ডাকিনি। জবাব শুনিয়া নরেনের মুখ শুকাইল। সে লজ্জায় একান্ত সংকুচিত ও কুণ্ঠিত হইয়া অস্ফুট কণ্ঠে এই বলিয়া ক্ষমা চাহিতে লাগিল যে সে কিছুই ভাবিয়া বলে নাই, তাহার অত্যন্ত অন্যায় হইয়া গিয়েছে, আর কখনো সে ইত্যাদি ইত্যাদি। তাহার অনুতাপের পরিমাণ দেখিয়া বিজয়া হাসিল। স্নিগ্ধ হাস্যে মুখ উজ্জ্বল করিয়া কহিল, কই দেখি আপনার যন্ত্র। নরেন বাঁচিয়া গেল। এই যে দেখাই বলিয়া সে তাড়াতাড়ি অগ্রসর হইয়া তাহার বাক্স খুলিতে প্রবৃত্ত হইল। এই বসিবার ঘরটায় আলো কম হইয়া আসিতেছিল দেখিয়া বিজয়া পাশের ঘরটা দেখাইয়া কহিল, ও ঘরে এখনো আলো আছে, চলুন ওইখানে যাই। তাই চলুন বলিয়া সে বাক্স হাতে লইয়া গৃহস্বামিনীর পিছনে পাশের ঘরে আসিয়া উপস্থিত হইল। একটি ছোট টিপয়ের উপর যন্ত্রটি স্থাপিত করিয়া উভয়ে দুই দিকে দুখানা চেয়ার লইয়া বসিল। নরেন কহিল, এইবার দেখুন কি করে ব্যবহার করতে হয়, তারপরে আমি শিখিয়ে দেব। এই অণুবীক্ষণ যন্ত্রটির সহিত যাহাদের সাক্ষাৎ পরিচয় নাই, তাহারা ভাবিতেও পারে না কত বড় বিস্ময় এই ছোট জিনিসটির ভিতর দিয়ে দেখিতে পাওয়া যায়। বাহিরের অসীম ব্রহ্মাণ্ডের মতো এমনি সীমাহীন ব্রহ্মাণ্ডও যে মানুষের একটি ক্ষুদ্র মুঠার ভিতর ধরিতে পারে, সে আভাস শুধু এই যন্ত্রটির সাহায্যেই পাওয়া যায়। এইটুকু মাত্র ভূমিকা করিয়ে সে বিজয়ের মনোযোগ আহ্বান করিল। বিলাতে চিকিৎসা বিদ্যা শিক্ষা করার পরে তাহার জ্ঞানের পিপাসা এই জীবাণুতত্ত্বের দিকেই গিয়েছিল। তাই একদিকে যেমন ইহার সহিত তাহার পরিচয়ও একান্ত ঘনিষ্ঠ হইয়া উঠিয়াছিল, তাহার সংগ্রহ তেমনি অপর্যাপ্ত হইয়া উঠিয়াছিল। সে সমস্তই সে তাহারই প্রাণাধিক যন্ত্রটির সহিত বিজয়াকে দিবার জন্য সঙ্গে আনিয়াছিল। সে ভাবিয়াছিল এ সকল না দিলে শুধু শুধু যন্ত্রটা লইয়া আর একজনের কি লাভ হইবে। প্রথমে তো বিজয়া কিছু দেখিতে পায় না, শুধু ঝাপসা আর ধোঁয়া। নরেন যতই আগ্রহ ভরে জিজ্ঞাসা করে সে কি দেখিতেছে, তখনই তাহার হাসি পায়। সেদিকে তাহার চেষ্টাও নাই, মনোযোগও নাই। দেখিবার কৌশলটা নরেন প্রাণপণে বুঝাইবার চেষ্টা করিতেছে। প্রত্যেক কলকবজা নানাভাবে ঘুরাইয়া ফিরাইয়া দেখাটা সহজ করিয়া তুলিবার বিধিমতে প্রয়াস পাইতেছে। কিন্তু দেখিবে কে? যে বুঝাইতেছে তাহার কণ্ঠস্বরে আরেকজনের বুকের ভিতরটা দুলিয়ে দুলিয়ে উঠিতেছে। হাত হাতে ঠেকিয়ে দেহ অবশ করিয়া আনিতেছে। তাহার কি আসে যায় জীবাণুর স্বচ্ছ
দেহের অভ্যন্তরে কি আছে না আছে দেখিয়ে, কে ম্যালেরিয়ায় গ্রাম উজাড় করিতেছে, আর কে যক্ষায় গৃহশূন্য করিতেছে, চিনিয়ে রাখিয়া তাহার লাভ কি? করিলেও তো সে তাহাদের নিবারণ করিতে পারিবে না, সে তো আর ডাক্তার নয়। মিনিট 10 ধস্তাধস্তি করিয়া নরেন অত্যন্ত বিরক্ত হইয়া সোজা উঠিয়া বসিল, কহিল, যান, এ আপনার কাজ নয়, এমন মোটা বুদ্ধি আমি জন্মে দেখিনি। বিজয়া প্রাণপণে হাসি চাপিয়া কহিল, মোটা বুদ্ধি আমার না, আপনি বোঝাতে পারেন না। নিজের রূঢ় কথায় নরেন মনে মনে লজ্জিত হইয়া উঠিল। আর কি করে বোঝাবো বলুন? আপনার বুদ্ধি আর কিছু সত্যিই মোটা নয়, কিন্তু আমার নিশ্চয় বোধ হচ্ছে আপনি মন দিচ্ছেন না। আপনি মন দিচ্ছেন না। আমি বকে মরছি, আর আপনি মিছামিছি ওটাকে চোখ রেখে মুখ নিচু করে শুধু হাসছেন। কে বললে আমি হাসছি? আমি বলছি। আপনার ভুল। আমার ভুল? আচ্ছা বেশ, যন্ত্রটা তো আর ভুল নয়, তবে কেন দেখতে পেলেন না? যন্ত্রটা আপনার খারাপ, তাই। নরেন বিস্ময়ে অবাক হইয়া বলিল, খারাপ? আপনি জানেন এরকম পাওয়ারফুল মাইক্রোস্কোপ এখানে বেশি লোকের নেই। এমন স্পষ্ট দেখাতে বলিয়া সচক্ষে একেবারে যাচাই করিয়া লইবার অত্যন্ত ব্যগ্রতায় ঝুঁকিতে গিয়ে বিজয়ের মাথার সঙ্গে তাহার মাথা ঠুকিয়া গেল। উফ করিয়া বিজয়া মাথা সরাইয়া লইয়া হাত বুলাইতে লাগিল। নরেন অপ্রস্তুত হইয়া কি একটা বলিবার চেষ্টা করিতেই সে হাসিয়ে ফেলিয়া কহিল, মাথা ঠুকে দিলে কি হয় জানেন? শিং বেরোয়। নরেনও হাসিল, কহিল, বেরোতে হলে আপনার মাথা থেকেই তাদের বার হওয়া উচিত। হ্যাঁ, তা বই কি, আপনার এই পুরনো ভাঙা যন্ত্রটাকে ভালো বলিনি বলে আমার মাথাটা শিং বেরোবার মতো মাথা। নরেন হাসিল বটে, কিন্তু তাহার মুখ শুষ্ক হইল। ঘাড় নাড়িয়া কহিল, আপনাকে সত্যি বলছি, ভাঙা নয়। আমার কিছু নেই বলেই আপনার সন্দেহ হচ্ছে আমি ঠকিয়ে টাকা নেবার চেষ্টা করছি, কিন্তু আপনি পরে দেখবেন। বিজয়া কহিল, পরে দেখে আর কি করব বলুন? তখন আপনাকে আমি পাবো কোথায়? নরেন তিক্ত স্বরে বলিল, তবে কেন বললেন আপনি নেবেন? কেন মিথ্যে কষ্ট দিলেন? বিজয়া গম্ভীরভাবে বলিল, তখন আপনিই বা কেন বললেন না এটা ভাঙা? নরেন মহা বিরক্ত হইয়া উঠিল। 100 বার বলছি ভাঙা নয়, তবু বলছেন ভাঙা। কিন্তু পরক্ষণে ক্রোধ সংবরণ করিয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল, আচ্ছা তাই ভালো, আমি আর তর্ক করতে চাইনি, এটা ভাঙাই বটে। আপনি আমার এইটুকু মাত্র ক্ষতি করলেন যে কাল আর যাওয়া হলো না। কিন্তু সবাই আপনার মতো অন্ধ নয়। কলকাতায় আমি অনায়াসেই বেচতে পারি, তা জানবেন। আচ্ছা চলল। বলিয়া সে যন্ত্রটা বাক্সের মধ্যে পুরিবার উদ্যোগ করিতে লাগিল। বিজয়া গম্ভীরভাবে বলিল, এক্ষুনি যাবেন কি করে? আপনাকে যে খেয়ে যেতে হবে। না, তার দরকার নেই। দরকার আছে বই কি। নরেন মুখ তুলিয়া কহিল, আপনি মনে মনে হাসছেন, আমাকে কি উপহাস করছেন? কাল যখন খেতে বলেছিলাম তখন কি উপহাস করেছিলাম? সে হবে না, আপনাকে নিশ্চয় খেয়ে যেতে হবে। একটু বসুন, আমি এক্ষুনি আসছি। বলি বিজয় হাসি চাপিতে চাপিতে সমস্ত ঘরময় রূপের তরঙ্গ প্রবাহিত করিয়া বাহির হইয়া গেল। মিনিট 5 পরেই সে সহস্তে খাবারের থালা এবং চাকরের হাতে চায়ের সরঞ্জাম দিয়ে ফিরিয়া আসিল। টিপয়টা খালি দেখিয়া কহিল,
এর মধ্যে বন্ধ করে ফেলেছেন? আপনার রাগ তো কম নয়। নরেন্দ্র উদাস কণ্ঠে জবাব দিল, আপনি নেবেন না তাতে রাগ কিসের? কিন্তু ভেবে দেখুন তো, এত বড় একটা ভারী জিনিস এত দূর বয়ে নিয়ে যেতে কত কষ্ট হয়। থালাটা টেবিলের উপর রাখিয়ে দিয়ে বিজয়া কহিল, তা হতে পারে, কিন্তু কষ্ট তো আমার জন্য করেননি, করেছেন নিজের জন্যে। আচ্ছা, খেতে বসুন, আমি চা তৈরি করে দিই। নরেন খাড়া বসিয়া রহিল দেখিয়া সে পুনরায় কহিল, আচ্ছা, আমি না হয় নেব, আপনাকে বয়ে নিয়ে যেতে হবে না, আপনি খেতে আরম্ভ করুন। নরেন্দ্র নিজেকে অপমানিত মনে করিয়া বলিল, আপনাকে দয়া করতে তো আমি অনুরোধ করিনি। বিজয়া কহিল, সেদিন কিন্তু করেছিলেন, যেদিন মামার হয়ে বলতে এসেছিলেন। সে পরের জন্যে, নিজের জন্যে নয়, এ অভ্যাস আমার নেই। কথাটা যে কতদূর সত্য বিজয়ের তাহা অগোচর ছিল না। সেই হয়তো একটু গায়েও লাগিল। কহিল, যাই হোক, ওটা আপনার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে না, এইখানেই থাকবে। আচ্ছা, খেতে বসুন। নরেন সন্দিগ্ধ স্বরে জিজ্ঞাসা করিল, তার মানে? বিজয়া কহিল, কিছু একটা আছে বই কি। জবাব শুনিয়া নরেন ক্ষণকাল স্তব্ধ হইয়া বসিয়া রহিল। বোধ করি মনে মনে এই কারণটা অনুসন্ধান করিল এবং পরক্ষণেই হঠাৎ অত্যন্ত ক্রুদ্ধ হইয়া বলিয়া উঠিল, সেইটি কি, তাই আমি আপনার কাছে স্পষ্ট শুনতে চাই। আপনি কি কেনবার ছলে কাছে আনিয়ে আটকাতে চান? এও কি বাবা আপনার কাছে বাধা রেখেছিলেন? আপনি তো তাহলে দেখছি আমাকেও আটকাতে পারেন, অনায়াসে বলতে পারেন, বাবা আমাকেও আপনার কাছে বাধা দিয়ে গেছেন। বিজয়ের মুখ আরক্ত হইয়া উঠিল। সে ঘাড় ফিরাইয়া কহিল, কালীপদ, তুই দাঁড়িয়ে কি করছিস? ওগুলো নামিয়ে রেখে যা, পান নিয়ে। বৃত্ত, কেটলি প্রভৃতি টেবিলের একধারে নামাইয়া দিয়া প্রস্থান করিলে বিজয়া নিঃশব্দে নত মুখে চা প্রস্তুত করিতে লাগিল এবং অদূরে চৌকির উপর নরেন্দ্র মুখখানা রাগে হাঁড়ির মতো করিয়া বসিয়া রহিল। সৃষ্টিতত্ত্বের যাহা অজ্ঞেয় ব্যাপার, তাহার সম্বন্ধে বিজয়া বড় বড় পণ্ডিতের মুখে অনেক আলোচনা, অনেক গবেষণা শুনিয়াছে, কিন্তু যে অংশটা তাহার অজ্ঞেয়, সে কোথায় শুরু হইয়াছে, কি তাহার কার্য, কেমন তাহার আকৃতি প্রকৃতি, কি তাহার ইতিহাস, এমন দৃঢ় এবং সুস্পষ্ট ভাষায় বলিতে সে যে আর কখনো শুনিয়াছে, তাহার মনে হইল না। যে যন্ত্রটাকে সে এইমাত্র ভাঙা বলিয়া উপহাস করিতেছিল, তাহারই সাহায্যে কি অপূর্ব এবং অদ্ভুত ব্যাপার না তাহার দৃষ্টিগোচর হইল। এই রোগা এবং খ্যাপাটে গোছের লোকটি যে ডাক্তারি পাশ করিয়াছে, ইহাই তো বিশ্বাস হইতে চায় না। কিন্তু শুধু তাহাই নয়, জীবিতদের সম্বন্ধে ইহার জ্ঞানের গভীরতা, ইহার বিশ্বাসের দৃঢ়তা, ইহার স্মরণ করিয়া রাখিবার অসামান্য শক্তির পরিচয়ে সে বিস্ময়ে স্তম্ভিত হইয়া গেল। অথচ সামান্য লোকের মতো ইহাকে রাগাইয়া দেওয়াও কত না সহজ। শেষাশেষি সে কতকবার শুনিতেছিল, কতকবার তাহার কানেও প্রবেশ করিতেছিল না। শুধু মুখপানে চাহিয়া চুপ করিয়া বসিয়া রহিল। নিজের ঝোঁকে সে যখন নিজেই বকিয়া যাইতেছিল, শ্রোতাটি হয়তো তখন ইহার ত্যাগ, ইহার সততা, ইহার সরলতার কথা মনে মনে চিন্তা করিয়া স্নেহে, শ্রদ্ধায়, ভক্তিতে বিভোর হইয়া বসিয়া রহিল। হঠাৎ একসময়ে নরেনের চোখে পড়িয়া গেল যে সে মিথ্যা বকিয়া মরিতেছে। কহিল, আপনি কিছুই শুনছেন না?
বিজয়া চকিত হইয়া বলিল, শুনছি বই কি। কি শুনলেন বলুন তো? বা, একদিনেই বুঝি সবাই শিখতে পারে? নরেন হতাশভাবে কহিল, না, আপনার কিছু হবে না। আপনার মতো অন্যমনস্ক লোক আমি কোনো কালে দেখিনি। বিজয়া লেশমাত্র অপ্রতিভ না হইয়া বলিল, একদিনেই বুঝি হয়? আপনার নাকি একদিনে হয়েছিল? নরেন হো হো করে হাসিয়া উঠিয়া বলিল, আপনার যে 100 বছরেও হবে না। তাছাড়া এসব শেখাবেই বা কে? বিজয়া মুখ টিপিয়া হাসিয়া কহিল, আপনি, নইলেই ভাঙা যন্ত্রটা কে নেবে? নরেন্দ্র গম্ভীর হইয়া কহিল, আপনার নিয়েও কাজ নেই, আমি শেখাতেও পারবো না। বিজয়া কহিল, তাহলে ছবি আঁকা শিখিয়ে দিন, সে তো শিখতে পারবো। নরেন উত্তেজিত হইয়া বলিল, তাও না। যে বিষয়ে মানুষের নাওয়া খাওয়া জ্ঞান থাকে না, তাতেই যখন মন দিতে পারলেন না, মন দেবেন ছবি আঁকাতে? কিছুতেই না। তাহলে ছবি আঁকাও শিখতে পারবো না? না। বিজয় ছদ্ম গাম্ভীর্যের সহিত কহিল, কিছু শিখতে না পারলে কিন্তু মাথায় সত্যি শিং বেরোবে। তাহার মুখের ভাবে ও কথায় নরেন পুনরায় উচ্চহাস্য করিয়া উঠিল, কহিল, সেই হবে আপনার উচিত শাস্তি। বিজয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিয়া বলিল, তা বই কি, আপনার শেখাবার ক্ষমতা নেই তাই কেন বলুন না? কিন্তু চাকরিরা কি করছে? আলো দেয় না কেন? একটু বসুন, আমি আলো দিতে বলে আসি। বলিয়া দ্রুতপদে উঠিয়া দ্বারের পর্দা সরাইয়া অকস্মাৎ যেন ভূত দেখিয়া থামিয়া গেল। নমস্কার, আজ এই পর্যন্ত। আগামী পর্বে দেখা হবে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। আজকের মতো নমস্কার।